আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গোর অত্যন্ত প্রভাবশালী। তিনি কেবলমাত্র একজন রাষ্ট্রদূত নন। বাংলাদেশে যেমন দীনেশ ত্রিবেদী তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে এখানে পাঠানো হয়েছে, কিন্তু তিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু নন। কিন্তু বাংলাদেশে যদি এখানে অজিত দোভালকে বা জয়শঙ্করকে, যাদের সঙ্গে জনাব নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক, কিংবা ধরুন অমিত শাহের মতো ঘনিষ্ঠজন মোদীর, তাকে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়, সেক্ষেত্রে আমরা কি মনে করব? যে মোদী একটা অফিস ঢাকাতে করতে চাচ্ছেন বা করেছেন। ঠিক একইভাবে ট্রাম্পের অনেকগুলো মন্ত্রী আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন এবং তার সাথে সাহায্য করেন। তার মেয়ের জামাই কুশনার আছেন, তার মেয়ে ইভাঙ্কা আছেন, আরও অনেক কুশনারের বন্ধুরা আছেন, তার স্ত্রী আছেন। কিন্তু সবার মধ্যে এই আলোচিত সার্জিও গোর, মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে ব্যক্তিগত বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা এমন একটা পর্যায়ে যেটি মার্কিন প্রশাসনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ট্রাম্পের বন্ধু পরিচয়ে এভাবে প্রভাব বিস্তার করতে পারেননি বা মার্কিন জনগণের কাছে পরিচিত হননি। আমাদের দেশে যেমন সজীব ওয়াজেদ জয়, তার নাম আসলে তার বন্ধু হিসেবে ধরে নেওয়া হতো মোহাম্মদ আরাফাত। আবার তারেক রহমান সাহেবের বন্ধু বলতে আগে মনে করা হতো গিয়াসউদ্দিন আল মামুন, আর এখন মনে করা হয় শাহে আলম, মীর শাহে আলম। তো মীর শাহে আলম অবশ্য বলেছেন যে তার সঙ্গে আমার বন্ধুত্ব প্রশ্নেই আসে না, এর কারণ হলো আমি তার চেয়ে 7-8 বছরের বয়সে ছোট। কিন্তু আসলে বয়স দিয়ে তো বন্ধুত্ব হয় না। ভালো লাগাটা আসলে এমন একটা জিনিস, অনেক 20 বছরের বয়সে ছোট তার সঙ্গে আপনার বন্ধুত্ব হতে পারে। এখন জনাব তারেক রহমান সাহেব এই সরকারের, এখন যে যদি আপনি ধরেন সরকারের ভিতরে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাশেদ। তো এটা রাশেদ তাকে যতটা বুঝতে পারেন বা তিনি রাশেদকে যেভাবে বুঝতে পারেন, এটা অন্য কেউ বুঝতে পারেন না। আবার এর আগে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বকুল, সেই যে খুলনা থেকে যিনি সংসদ সদস্য হয়েছেন, ছাত্র বিষয়ক সম্পাদক তিনি ছিলেন। কিন্তু বকুল এখন তাকে ওইভাবে দেখা যাচ্ছে না বন্ধুত্ব। তো একইভাবে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বটা আছে, সেই বন্ধুত্বটা অ্যাজ এ ফ্রেন্ড মার্কিন হোল ওয়ার্ল্ডে, সারা দুনিয়াতে একজন যদি বন্ধু থাকে, ওয়ান সিঙ্গেল ফ্রেন্ড, ব্যক্তিগত বন্ধু, তিনি হলেন সার্জিও গোর। তো সেই সার্জিও গোর, তাকে তিনি অঢেল ক্ষমতা দিয়ে, পোর্টফোলিও দিয়ে ভারতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। এতে করে বোঝা যাচ্ছে যে এখন এই মুহূর্তে কৌশলগত যে মার্কিন স্বার্থ রয়েছে, সেটিকে যদি আপনি কাতার ধরেন, দুবাই ধরেন, সৌদি আরাবিয়া ধরেন, তুরস্ক ধরেন, এমনকি ইউরোপীয় ইউনিয়ন ধরেন, তো সবগুলোর চাইতে আসলে এই রিজনে, মানে দিল্লি কেন্দ্রিক যে রিজনটা রয়েছে, এই রিজনে আমেরিকার ভবিষ্যৎ বেশি, স্বার্থ বেশি, অর্থ বেশি, ব্যবসা বাণিজ্য বেশি, এবং এটা এখন শিফট করে এই অঞ্চলে আনার জন্য তাদের একটা বিরাট মাস্টার প্ল্যান আছে। সেটা বার্মা অ্যাক্ট বলেন, ভারত ভেঙে টুকরো টুকরো করে বলেন, মোদিকে ক্ষমতা থেকে সরানো বলেন, বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতায় সরানো, আবার শেখ হাসিনা ক্ষমতায় বসানো, ইউনূসকে ক্ষমতায় বসানো, সরানো, তারেক জিয়াকে ক্ষমতায় বসানো, সরানো, এরকম যত রকম খেলাধুলা আছে, সেম ইন পাকিস্তান, সেম ইন শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, তারপরে আফগানিস্তান, এগুলো ভুটান, নেপাল, সবগুলো, মানে এখানে আমেরিকা আসলে প্রচুর বিনিয়োগ করছে এখানে। একমাত্র বাংলাদেশে মনে করেন যে তারা, ডোনাল্ড ট্রাম্প যেটা স্বীকার করেছেন যে এই যে ডিপ স্টেটে প্রায় $50 মিলিয়ন, $50 মিলিয়ন, 1 মিলিয়ন 10 লাখ ডলার, সেখানে $50 মিলিয়ন খরচ করেছে
এই রেজিম চেঞ্জের জন্য। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। ৪৩ বা ৪৪, আমি জাস্ট একটা রাউন্ড ফিগার বললাম, 50। আর যদি আনঅফিসিয়াল ধরেন সেটা হয়তো $1 বিলিয়ন, অর্থাৎ জর্জ সরোজ থেকে শুরু করে অন্য যে সকল ডোনার রয়েছেন যারা এই শেখ হাসিনার ক্ষমতা পরিবর্তন করার জন্য হয়তো আরও টাকা দিয়েছেন, এবং দুটো মিলিয়ে $1 বিলিয়ন। $1 বিলিয়ন যদি বলেন, এই মুহূর্তে 12,000 কোটি টাকা তারা খরচ করেছে শেখ হাসিনার পতনের জন্য। তো বাংলাদেশে যদি তারা এই 12,000 কোটি টাকা খরচ করে থাকে, তাহলে পাকিস্তানে তারা প্রতি বছর খরচ করছে অ্যাট লিস্ট $5 বিলিয়ন। এর মধ্যে $1 বিলিয়ন শুধু দিচ্ছে অ্যাজ এ গ্রান্ট হিসেবে। তো এখানে স্বার্থ না থাকলে তো এখানে হয় না। তাহলে পাকিস্তান, ইন্দোনেশিয়া পুরো এলাকাতে তারা এই ডিপ স্টেটের ক্ষেত্রে যদি অন অ্যাভারেজ ধরেন ইয়ারলি, তারা এখন $10 বিলিয়ন খরচ করছে। $10 বিলিয়ন, জাস্ট একটা ধারণা। এখন এই $10 বিলিয়ন কোথায় কোথায় কিভাবে খরচ করবে, এটার জন্য তো এটার কোনো রেকর্ড নেই, এটার কোনো বিল নেই, ভাউচার নেই, প্রজেক্ট প্রোফাইল নেই, তারপরে ডিটেলড ডিপিপি যেটাকে বলা হয় প্রজেক্ট প্রোফাইল, সেটাও নেই। জাস্ট সিআইএর মাধ্যমে, এফবিআইয়ের মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে, এনজিওর মাধ্যমে তারা আনকন্ডিশনালি টাকা দিচ্ছে। আর এই টাকা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যিনি দিবেন তিনি তো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হবেন। তো বোঝার চেষ্টা করেন যে সেই লোকটা কতটা বিশ্বস্ত, ভীষণ রকম বিশ্বস্ত। আমাদের তারেক রহমান সাহেব যখন একসময় মামুন সাহেবকে বিশ্বাস করতেন, বা এখন যেভাবে তিনি মীর শাহ আলমকে বিশ্বাস করেন, এইভাবে ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার মধ্যে 1 নম্বর তার বিশ্বস্ত লোক হলো এই সার্জিও গোর।